দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমাদের ডায়মন্ড হারবারের বুথ সভাপতিদেরকে নিয়ে আমাদের এই সম্মেলনে উপস্থিত সম্মানীয় জেলা সভাপতি অভিজিৎ সর্দার, উপস্থিত আমাদের ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী মাননীয় অভিজিৎ দাস, যাকে আমরা ববিদা বলে চিনি, আমাদের এই লোকসভার কনভেনার দেবাংশু পান্ডা, অ্যাডভোকেট দেবাংশু পান্ডা, আমাদের ইনচার্জ উত্তম কর, আমাদের অত্যন্ত সিনিয়র লিডার, কো ইনচার্জ প্রীতম দত্ত, চারজন সাধারণ সম্পাদক অগ্নিশ্বর নস্কর, বিশ্বজিৎ খা, মানস দাস, দীপক হালদার, দীপক দমনাই এই তো পেছনে আছে, ঠিক আছে, জেলার কো কনভেনার সুজন ভক্ত, রাজ্যের সহসভাপতি কৃষ্ণা বৈদ্য, রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ দা, উপস্থিত 5 নম্বর মন্ডল কমিটির সভাপতি পলাশচন্দ্র ধারা, লোকসভার বিস্তারক থেকে শুরু করে আমাদের জেলা সহসভাপতি সুফল ঘাটু, তারা উপস্থিত আছে। বিধানসভা কনভেনাররা আছে নাকি এখানে? আমাদের যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আমি একবার দেখে নিই কারা কারা আছে। বুথ সভাপতি কারা কারা আছে, হাত তুলি তো। আচ্ছা, আমরা বুথ সভাপতি, ওইদিকেও কিছু আছে, সবাই জায়গা হয়নি, একটু বড় হল আমাদের খুঁজতে হতো। ঠিক আছে, হাত নামান, ভাড়া না দিলে পরে রাজ্যে জানাবেন, আমরা তখন উপর থেকে দেখব। ঠিক আছে। আচ্ছা, শক্তি কেন্দ্রের প্রমুখ আছি এখানে? ওদিক থেকে হাত তুলছে কেউ? শক্তি কেন্দ্রের প্রমুখ, হাত নামান। মন্ডল সভাপতি কারা আছি? মন্ডল সভাপতি, মন্ডল বুথ না কিন্তু। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। ভুলভাল হাত তুলবে না, যারা মন্ডল সভাপতি তারাই হাত তুলবেন, অন্যরা হাত তুলবেন না। যারা মন্ডল সভাপতি তারা একটু দাঁড়ান, দেখে একবার খুঁজে নিই কতজন আছেন আপনারা। একটু সামনে চলে আসুন, যারা বসার জায়গা পাননি এই সমস্ত জায়গায় চলে আসুন, গুনে তারপরে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে। গুনুন কতজন আছেন, গুনুন। মন্ডল সভাপতি কারা এসেছেন? পেছনে মন্ডল সভাপতি থাকলে হাত তুলবেন। ওদিকে 3 জন আছে, পেছনে 3 জন, 3 3 6। বিধানসভার যারা নেতা আছেন তারা একটু দেখে নেবেন ঠিকঠাক হাত তুলছে নাকি ভুলভাল নিজের ইচ্ছে মতো হাত তুলে দিচ্ছে। যেমন খুশি সাজের মতো মন্ডল সভাপতি সেজে দিলে মুশকিল হবে। ঠিক আছে, যান এবার নিজের জায়গায় গিয়ে বসুন সবাই, যেখানে এখানে ছিলেন। কতজন হলো শেষ পর্যন্ত? 25। মন্ডল সভাপতি হয়ে গেল, শক্তি কেন্দ্রের প্রমুখ হয়ে গেল। মেটিয়াপুরি যে 3টে, ওরা আসেনি। মকপল চলছে ওখানে। তো আমরা 37 থেকে কনভেনার, বিধানসভা কনভেনার। আপনি সাতগাছিয়া বিধানসভা কনভেনাররা একবার হাত তুলুন দেখি, এখানে চলে আসুন বিধানসভা কনভেনাররা। বিধানসভা কনভেনার 1 2 3 4, একজন মকপলে 5, আরো 2 জন। আরে মহেশতলা কবার বলবে? 1 2 3 4 5 আর 2 জন। দুটো বিধানসভা। কোন কোন বিধানসভা বাদ গেছে?
বিষ্ণুপুর কে? বিষ্ণুপুরের কনভেনার কে? কোথায় তারা? খোঁজ লাগাও। ওখানে মক পোলিং হচ্ছে? ঠিক আছে, ঠিক আছে, সবাই বসে যান। আচ্ছা, আমরা যারা বসে যান, আপনারা বসে, আমরা যারা বুথ সভাপতি আছি, আমরা 21 সালে বুথ সভাপতি ছিলাম, এরকম কতজন আছি? হাত তুলুন দেখি। 21 সালে, ঠিক আছে, রাখুন। আমরা যারা এখন বুথ সভাপতি আছি তাদের মধ্যে কারা 19 সালে বুথ সভাপতি ছিলাম? সালের লোকসভা ভোটের সময় তুমি ছিলে ভাই? ওটা তো কে ছিল? 19 লোকসভা ভোটে আমাদের প্রার্থী কে ছিল? উনি কি নাম বলছেন ভাই? কি নাম বলছে? শুনে বলো, কেউ একটা শুনে বলো কি নাম বল। সপ্তর্ষি বোস। 19 সালে কে ছিল? নীলাঞ্জন রায় কি এখানকার লোক ছিল? ছিল না। তাও কত ভোট পেয়েছিল? প্রায় 5.5 লক্ষ ভোট, তাই তো? ঠিক বলছি তো আমি? প্রায় 4,70,000 ভোট আমরা পেয়েছিলাম সেই সময়। কিন্তু আজকে এবার পার্টি আপনাদের এই লোকসভার ভূমিপুত্রকে, অর্থাৎ এই লোকসভায় বসবাস করে, আপনাদের এখানে প্রাক্তন জেলা সভাপতি ছিলেন এরকম একজনকে প্রার্থী করেছে। গতবার নীলাঞ্জন রায় ছিল, এবার আমাদের ববিদা হয়েছে। কিন্তু মনে রাখবেন, আসল প্রার্থী কিন্তু না নীলাঞ্জন রায় ছিলেন না ববিদা আছে। প্রার্থী বিজেপিতে একজন, সেটা হচ্ছে চিহ্ন পদ্মপুর, আর প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী। তাকে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। আজকে আমি আগে ববিদাকে বললাম, সভাপতিকে বলেছি যে এই মিটিংটা আমাদের ক্লোজ ডোর মিটিং হওয়া উচিত ছিল, সাংগঠনিক বৈঠক ভিতরে, তাহলে অনেক আমরা কথা বলতে পারতাম। এখন সব বলতে পারবো না, এমনি সব চলে যাবে। আর আমি এটাও জানি যে তৃণমূল খুব চালাক, তো আর অভিষেক ব্যানার্জি আরো বেশি ধূর্ত বা চালাক। তো স্বাভাবিকভাবে সে এখানে নিশ্চয়ই কোথাও না কোথাও তার খোঁচর মানে বোঝেন তো, যে খবর দেয়, তো খোঁচর কোথাও না কোথাও ফিক্স করা আছে, সেটা সব কথা বলা যাবে না। তো যে কথাগুলো বললে পরে, শুনলে পরে অভিষেক বুকের ভিতরে জ্বালা হবে, ইনো খেয়েও সেই জ্বালা মিটবে না, সেই কথাগুলো আপনাদের সামনে বলবো, যাতে ওনার কানে সেই কথাগুলো পৌঁছে যায়। দেখুন, আমি পরিষ্কার কথা বলছি। আজকে সাংবাদিকরা বলছিলেন আমরা যে ফলতাতে অভিষেক ব্যানার্জি জাহাঙ্গীর খানকে বসিয়ে রেখে, জাহাঙ্গীর খানের গুন্ডাদেরকে বসিয়ে রেখে সেখানে কেউ যেন ঢুকতে না পারে তার ব্যবস্থা করেছে, এমনকি সাংবাদিকরাও যেন ঠিক মতো ঢুকতে না পারে তার ব্যবস্থা করেছে। কি ঠিক খবর আছে তো? আমার কাছে আছে তো? মানুষ কখন এটা করে? যখন তার ভয় আছে যে আমাকে যদি আমি ছেড়ে দিই তাহলে পরে মানুষ আমাকে ভোট দেবে না। আজকে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নামক রাজনৈতিক দলের সব থেকে বড় ব্যর্থতা, যে তার নাকি সব থেকে জনপ্রিয় যে নেতা, প্রথম দুজন তো তাদের সব থেকে জনপ্রিয় নেতা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই তো তাদের দুটো পোস্ট, বাকি তো সব নেতারা হচ্ছে ল্যাম্প পোস্ট। এমন ল্যাম্প পোস্ট, তাতে আমার লাইটও নাই, ল্যাম্প নেই, জলে আর না, কেরোসিন শেষ হয়ে গেছে, সেরকম ল্যাম্প পোস্ট এরা। এই দুটো নেতা, সেই দুটো নেতার মধ্যে একজনকে যিনি ভোটে দাঁড়িয়েছেন এবার, তাকেও ভোট লুট করে জিততে হচ্ছে। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকার 12 বছর 13 বছর থাকার পরেও এটা হচ্ছে সব থেকে বড় ব্যর্থতা এবং অপদার্থতা। তারা নিজেরাই পরিচয় দিচ্ছে তারা ততখানি ব্যর্থ। এবং আমি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, এখানে অনেক তৃণমূল কংগ্রেসের নেতারা আশেপাশে আছে, তাদেরকে চ্যালেঞ্জ করছি, আসুন আপনারা 10 জনের টিম তৈরি করে দিন। সুকান্ত মজুমদার ট্রেনের টিকিট করে দেবে আপনাদেরকে। আসুন নরেন্দ্র মোদীর ভোট দেখতে চলুন, নরেন্দ্র মোদীর লোকসভাতে চলুন। এক জায়গায় যদি কোন এই ধরনের অভিযোগ থাকে যে বিরোধীদেরকে বাধা দেওয়া হচ্ছে,
কংগ্রেসকে বাধা দেওয়া হচ্ছে বা আম আদমি পার্টিকে বাধা দেওয়া হচ্ছে, তাহলে বিজেপি যতগুলো সিট জিতবে এখানে আমি চ্যালেঞ্জ করছি তৃণমূলের কোন নেতার অভিষেক ব্যানার্জির যদি দম থাকে, চলুন আপনাদের 10 জনের টিকিট আমি করে দেবো, সেই টিকিটে আপনার মোদিজির ভোট দেখতে যাবেন বেনারসে, সেখান থেকে একটাও যদি এই ধরনের অভিযোগ আসে, আমরা যতজন বিজেপির এমপি জিতবো সবাই তৃণমূলে যোগদান দেব। আসুন চ্যালেঞ্জ নিতে পারেন কিনা আপনারা। ওদের সেই দম নেই, ওরা পারবে না। আরে পারবে কি করে? আমি আস্তে আস্তে দেখলাম বহু পোস্টার ব্যানার আমাদের ববিদা বলছিলেন লাগিয়েছে, সেখানে লিখে দিয়েছে কি যুব সমাজের আইকন। আহা, আমার দেখে মাথাটা ঘুরে গেল। বাংলার এত দুরবস্থা, আমরা ভাবতাম বাংলার যুব সমাজের আইকন হচ্ছে বিবেকানন্দ, তাই ভাবলাম যে যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে ডায়মন্ড হারবারে ঢুকতাম তো লেখা থাকতো দেখতি এবি ঝুঁকে গানে, এটা লেখা থাকতো না আগে। আমি এখানে এসে এক জায়গায় বলেছিলাম, না অন্য জায়গায় মনে হয় বলেছিলাম, এবি ঝুঁকে গানে, পরের লাইনটা লেখা নেই, ওটা দেখা যাচ্ছে না, ইডি রুকে গানে, ইডি রুকে গানে। আজকে যখন আমার এই যুব সমাজের আইকন দেখলাম, তো আইকন আমি ভাবলাম যে বাংলার যুব সমাজের আদর্শ, আগে তো জানতাম আমরা বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা আইকন হতে। তাহলে নতুন আইকনটাকে একটু বিশ্লেষণ করি, নতুন আইকনটা কি দেখে মানুষ আইকন হতে হবে? হ্যাঁ, গায়ের রংটা খুব ফর্সা, সেটা বলতে পারি। তো সেটা তো যুব সমাজের আইকন হতে পারে না। হতে পারে কি? বিবেকানন্দকে আইকন বানানোর সময় বাংলার যুব সমাজ কি দেখেছিল যে বিবেকানন্দের গায়ের কালারটা কেমন ছিল? কিন্তু বাদ বাকি আমি ক্যারেক্টার দেখলাম যে কি আছে। প্রথমে দেখলাম এডুকেশন, পড়াশুনো কত দূর করেছে তৃণমূলের এই যুব সমাজের আইকন। তাতে দেখলাম যে 12 পাস, বাদ বাকি গুলো ডিগ্রি গুলোর কোনো ভ্যালিডিটি নেই, তাই তো? ঠিক বলছি তো আমি? একটা বিবিএ না এমবিএ করেছিল, ইউজিসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই কলেজের বিবিএ এমবিএ করানোর যোগ্যতা নেই। তাহলে ডিগ্রি কি হয়ে গেল? 12 পাস। আচ্ছা, ভালো পড়াশোনা করে চাকরি বাকরি করেছেন না? করেননি। জনসেবা করেছেন খুব বেশি, সেটাও করেননি। আমার মনে আছে 19 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোদের মধ্যে বেরোতে পারছেন না বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কাট আউট নিয়ে গাড়িতে করে প্রচারে বেরিয়েছিল, কারণ সোনার গায়ের রংটা একটু কালো হয়ে যাবে, সেই জন্য বাবু সোনার গায়ের রং যেন কালো না হয়ে যায়, সেই জন্য তার কাট আউট নিয়ে 19 সালে সেটা খবর হয়েছিল। একটা হুড খোলা গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় লম্বা একটা কাট আউট দাঁড় করিয়ে রেখে কর্মীরা, ওদের কর্মীরা ঘুরে বেড়াচ্ছে। আর কি যুব সমাজের আইকন? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচার, কয়লা পাচার, আরো কি কি পাচার আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে যদি যুব সমাজের আইকন একজন গরু পাচারকারী, কয়লা পাচারকারী হয়, তাহলে আমি বলতে পারি বাংলার যুব সমাজের কোনো ভবিষ্যৎ নেই, বাংলার যুব সমাজ সঠিক দিকে যাচ্ছে না। এবং প্র্যাকটিক্যালি তাই। মুখ্যমন্ত্রী কি বলছেন? 21 সালে যখন আপনাদের সামনে এসেছিলেন যে হ্যাঁ আমরা পশ্চিমবঙ্গকে এই করব, হ্যান করব, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে। কি বলেছিলেন তো? বলেছিলেন তো। ভোট পার হয়ে গেল, আমরা দেখলাম ডবল ডবল চাকরি তো হলো না, উল্টে ডবল ডবল জেলে যাচ্ছে। পার্থর সাথে বান্ধবী ফ্রি, কেষ্টর সাথে মেয়ে ফ্রি, ডবল ডবল জেলে। এবং তারপরে মুখ্যমন্ত্রী আমাদেরকে কি বুদ্ধি দিচ্ছেন? চাকরি যখন দেখছেন চাকরি তো দিতে পারবে না, বলে পুজোর সময় মায়ের কাছ থেকে 500 টাকা নেবে, মুড়ি কিনবে, গ্লাসের মধ্যে একটু মুড়ি নেবে, তার মধ্যে 4টে ছোলা নেবে, তারপরে ওটা পুজোর সময় বিক্রি করবেন। কি বলেছেন কিনা? বলেছেন কিনা? মুড়ি বিক্রি করে ছোলা দিয়ে যদি সংসার চলে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনি, বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম পরের শেখাও, তাই তো? নিজের বাড়িতে শুরু করুন না কেন? গরু পাচার, কয়লা পাচার করতে কেন বলছেন? নিজের ভাইপোকে বলুন ছোলা দিয়ে মুড়ি বিক্রি করে তার সংসার চালাতে, তাও ন্যায় পথে থাকবে, সতের পথে থাকবে, সততার পথে থাকবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী সেই দম নেই ভাইপোকে গিয়ে বলবে, কারণ মুখ্যমন্ত্রী এখন ভাইপোকে চালায় না, ভাইপো মুখ্যমন্ত্রীর কান ধরে চালাচ্ছে। ভাইপো ঠিক করছে যে সরকার কিভাবে চলবে। কিন্তু এইবার লোকসভা নির্বাচনে আমাদেরকে এই যুব সমাজের মিথ্যে আইকনকে, জালি আইকনকে, যেমন হয় না ফেক ভোটার কার্ড হয়, তাই কিনা? এখন তো মুখ্যমন্ত্রীর আমলে আমরা ফেক টিচার দেখলাম, শিক্ষক, ফেক শিক্ষক, নকল শিক্ষক, সেরকম ফেক যুব সমাজের আইকন।
এই যুব সমাজের আইকনকে এই লোকসভায় আমাদেরকে পরাস্ত করতে হবে, এবং সেটা আপনারাই পারেন। আমি বলছি আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে যে এই যুব সমাজের ফেক আইকনকে আমরা পরাস্ত করে রাজনীতি থেকে তাকে সন্ন্যাস নেওয়াতে পারি। আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে এবং মানুষ তৈরি আছে। আমাদেরকে শুধু বুথে বুথে কয়েকটি কাজ করতে হবে। আমরা সেজন্য বুথ সভাপতিদেরকে এখানে ডেকেছি। আর বেশি দিন টাইম বাকি নেই, আপনাদের 3-4 দিন হাতে সময় আছে, তাই তো? কত তারিখে লাস্ট প্রচার? আমাদের 30 তারিখে ইভিনিং এ লাস্ট প্রচার। তারপরেও আপ টু 5 জন লোকের বাড়ি বাড়ি যাওয়া যাবে। 5 জন নিয়ে যাওয়া যাবে না, বা 5 জনের বেশি যাওয়া যাবে না। আমাদেরকে কি করতে হবে, যেখানে যেখানে আমাদের ভোটার আছে, যেখানে অনেক জায়গায় আমি শুনতে পাচ্ছি সন্ত্রাস আছে, আছে, আপনাদের কথা আমি মেনে নিলাম, কিন্তু দেখুন আমি আপনাদেরকে একটা বাস্তবিক কথা বলছি। সন্ত্রাস কিন্তু যতটা বাইরে থাকে তার থেকে বেশি নিজের মনের মধ্যে থাকে, মাথার মধ্যে থাকে। সন্ত্রাসটা হচ্ছে মাথার মধ্যে সন্ত্রাস। আপনার ঘাড়ে, আপনার মাথায় একটা লাঠি মারলে লাগবে, মনে রাখবেন আপনার মাথা ফেটে যাবে, শিলাই পড়বে। জাহাঙ্গীর খানের মাথাতেও লাঠি পড়লে তাই হবে, তার মাথাটাও ফাটবে, তার সেলাই পড়বে, সেও কিন্তু আমার আপনার থেকে আলাদা। কিন্তু আমাদের কি হয়, ওই সাহসটা আসে। আমাকে মারছে, আমি পড়ে পড়ে মার খাচ্ছি, তারপরে আবার কেস খাচ্ছি, কেস খেয়ে জেলে যাচ্ছে, তারপর জেলা সভাপতি, প্রার্থী, রাজ্যের নেতা, এখানে যারা আছে আমাদের দিদি থেকে শুরু করে সবাইকে দাদা বাঁচান বাঁচান বাঁচান। আমার বক্তব্য হচ্ছে, আপনাকে যদি কেস খেতেই হয়, আপনাকে যদি জেলের ভেতরে যেতেই হয়, তাহলে হাতের সুখটা তো কমসে কম করে নিন। আমরা তো জামিনটা করাবো রে ভাই। বললাম ওদের অনেক লোক আপনাকে পেটাচ্ছে, খুব পেটালো, তারপরে কেসও দিচ্ছে, আপনি জেলেও যাচ্ছেন। তা আপনি একজনকে তো কমসে কম একটা ঠাটিয়ে তাপ্পর মারতে পারেন কিনা? একজনকে পারবেন না মারতে? পারবো কিনা মারতে? আপনাকে জামিন আমি করাবো, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। আপনাদের জামিন করানোর দায়িত্ব রাজ্যের সভাপতি হিসেবে আমার, এটা আমার দায়িত্ব। এবং শুধু তাই নয়, যদি আপনি সঠিক প্রত্যুত্তর দিয়ে জেলে যান, মার খেয়ে জেলে গেলে নয়, পরিষ্কার কথা বলছি, সঠিক প্রত্যুত্তর দিয়ে জেলে যান, আপনার জামিন না হওয়া পর্যন্ত আপনার বাড়িতে মাসে 1 কুইন্টাল করে চাল পৌঁছে দেওয়ার দায়িত্ব সুকান্ত মজুমদার। সেই জন্য বলছি, ভয়টাকে ছাড়াতে হবে। আমি বারবার একই কথা বলছি, যে ভয়টা আপনার আমার আছে, সেই ভয়টা অভিষেক ব্যানার্জির আছে। শুনুন, অভিষেক ব্যানার্জির আরো বেশি আছে। সেই জন্য কোথাও সভা করতে গেলে তার আগে 2500 পুলিশ পাঠাতে হয় তাকে, আমাকে পাঠাতে হয় না। যারা আমার সম্পর্কে জানেন তারা জানেন, যখন আমি এমপি হয়েছিলাম আমার সিকিউরিটিও ছিল না, কোনো সেন্ট্রাল সিকিউরিটি ছিল না। এমনকি রাজ্য সভাপতি হওয়ার পরেও 4-5 দিন আমার সেন্ট্রাল সিকিউরিটি ছিল না। আমাকে পার্টি দায়িত্ব দিয়েছিল হুগলি যেতে হবে। আমি বালুরঘাট থেকে হুগলি এসেছিলাম, প্রথম আমার দক্ষিণবঙ্গে পার্টির কর্মসূচি নিয়ে আসা। আমি শিয়ালদাতে থাকতাম, সেখান থেকে ট্রেন, লোকাল ট্রেন ধরে হুগলি যেতাম উইদাউট সিকিউরিটি। কারণ সিকিউরিটি আনলে তাকে লজে রাখাতে হতো, আমার পয়সা খরচ হতো। পয়সা যেন খরচ না হতো, একটা কনস্টেবল ছিল আমার সাথে পশ্চিমবঙ্গ পুলিশের, তো ওকে নিয়ে আসাও যা, না নিয়ে আসাও তা। ওকে মারলে পরে আমাকে ওকে উল্টো সিকিউরিটি দিতে হবে, তা আমি ওকে বাড়িতে রেখে আসতাম। আর আমি শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে সেই লোকাল ট্রেনে হুগলি যেতাম, গিয়ে পার্টির বৈঠক নিতাম, আবার লোকাল ট্রেন ধরে এসে ওখানে গাড়ি থাকতো, পার্টির গাড়ি থাকতো। তো মনে রাখবেন, ভয়টা হচ্ছে সবসময় মনের ভেতরে কাজ করে। আমাদের শুধু মনের শক্তিটাকে একত্রিত করে নিয়ে, আরে আপনি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি, আপনি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্রের প্রমুখ, আপনি ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি, একবার মেরুদণ্ডটা সোজা করে দাপটের সাথে দাঁড়ান। আপনার সাথে নরেন্দ্র মোদী আছে, আপনার সাথে অমিত শাহ আছে, আপনার সাথে জেপি নাড্ডা আছে, আমরা সবাই আছি আপনার সাথে। সব সময় মাথায় রাখবেন, আপনাদের বিপদ আপদ হলে, আগে কি হয়েছে ভুলে যান, বিপদ আপদ হলে, আপনার বাড়ি ভাঙা হলে রাজ্য থেকে কেউ না কেউ আপনার বাড়িতে আসবে আপনার পাশে দাঁড়ানোর জন্য, আপনার সাথে দাঁড়ানোর জন্য, কেউ না কেউ আসবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। সেই জন্য মেরুদণ্ড সোজা করে নিজেদেরকে একত্রিত করুন।
দেখুন সাধারণ মানুষের শক্তি এখনো বেশি, ওরা খুব বেশি হলে আপনাদেরকে মামলা দিতে পারে, তার বাইরে কিচ্ছু করতে পারবে না। আমরা সবাই মিলে একত্রিত হয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে বুথে সকলে মিলে একত্রিত হন। আমরা সকলে মিলে এখনকার মন্ডল সভাপতির টিম, তার আগের মন্ডল সভাপতির টিম, তার আগের মন্ডল সভাপতির টিম, সবাইকে বুথ ওয়াইজ লিস্ট করুন। নিজের নিজের বুথে বিগত 15 বছরে কতজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিল, কি পারবো করতে? করা যাবে তো? 15 বছর কারা কারা বিজেপি করেছে, তাদের মধ্যে হয়তো অনেকে বসে গেছে, বিজেপি করে না, ছেড়ে দিয়েছে বিজেপি। এই কদিনের মধ্যে তার বাড়িতে একবার যান। এরকম তো নয় আমরা গোটা দিন পার্টির হয়ে ভোটার স্লিপ বিলি করছি, এরকম তো কোনো বিষয় নেই। আপনি ভোটার স্লিপ যদি দিনে এখন সকালে 2 ঘন্টা সন্ধ্যেই 2 ঘন্টা যদি করেন, আগামী 4 দিনের মধ্যে আপনার বুথে বুথে ভোটার স্লিপ বিলি হয়ে যাবে। সকালে 2 ঘন্টা, সন্ধ্যেই 2 ঘন্টা, ব্যাস 4 ঘন্টার মধ্যে আপনার বিলি হয়ে যাবে। তা বাদ দিয়ে যদি আমরা সেই কর্মীদের পাশে যাই এবং আপনারা বুথ ওয়াইজ একটা কর্মীদের লিস্ট বানান যে কারা কারা আমার সেই বুথে কর্মী আছে, এবং আমি বারবার বলছি এই মানসিকতা ত্যাগ করুন যে আমি এখন মন্ডল সভাপতি আছি, আমাকে যে দাদা দাদা করে, আমাকে যে তেল লাগায় তার নামই আমি রাখবো, অন্য কারো নাম রাখবো না, এটা করা যাবে না। 15 বছরে কারা কারা বিজেপি করেছে সবার নাম লিখুন। পার্টিটা কারো একার না, আমার না, পার্টিটা শুধু একার। এই পার্টিটা আজ থেকে 1980 সালে যখন থেকে পার্টিটা তৈরি হয়েছিল, তার আগে জনসংঘ ছিল, তখন থেকে যারা যারা পরিশ্রম করে সেই পার্টিটা সবার, সেটা আমাদের মাথায় রাখতে হবে। রেখে তাদেরকে একত্রিত করে তাদেরকে বলুন, সবাই রাজি হবে না। আপনি 5 জনের বাড়িতে গেলে 2 জন রাজি হলো যে হ্যাঁ আমি বুথে কাজ করব, কি করবে? হবে রাজি, কি হবে কিনা? তারা 5 জনের বাড়ি গেলে 2 জন রাজি হবে তো? তো 2 জনেরকে নিয়ে আপনার এখন ধরুন আরো বুথে 3 জন আছে, তা আমরা তাহলে 5 জন হলাম। যত বেশি হব তত আমাদের শক্তি বাড়বে। আর আমাদের এখন একটাই কাজ, প্রয়োজনে ফ্ল্যাগ ছাড়া, যেখানে ফ্ল্যাগ নিয়ে ক্ষমতা থাকবে আমাদের, সেখানে ফ্ল্যাগ নিয়ে লোকের বাড়ি বাড়ি যাওয়া, বিজেপি নরেন্দ্র মোদীর ছবি দেয়া স্লিপটা, ভোটার স্লিপটা একবার পৌঁছে দেয়া মানুষকে। আর কেন্দ্রীয় বাহিনীর কাজ হবে হচ্ছে মানুষকে বাড়ি থেকে নিয়ে এসে ভোট দেওয়ানোর ব্যবস্থা করা। সেটা আমরা দেখবো উপর থেকে কি করা যায়। মানুষ যদি ভোট দিতে পারে, আমি বলছি ডায়মন্ড হারবারের গল্প এবার অন্যরকম গল্প হবে, ডায়মন্ড হারবারের সিনেমা অন্যরকম। কিন্তু আমাদেরকে সকলে একত্রিত হয়ে লড়াই করতে হবে, সকলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াইটা পাল্টা লড়াইয়ের দিকে দিতে হবে। শুধু গল্পই আমরা শুনে যাচ্ছি, মার খাচ্ছি মার খাচ্ছি মার খাচ্ছি। কত মার খাবো? মার খেতে খেতে তো দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, আর মার খাওয়ারও জায়গা নেই। তো আপনারা, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে এখন আস্তে আস্তে আমাদেরকে একত্রিত হতে হবে, ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে। এখানে আমাকে এই বুথে কতজন এসছে আমাকে দিয়েছে, আমি এটা এখন বলছি না, পরে আমি আলোচনা করব। কিন্তু আমাদের এই এত কিছুর পরেও যতজন বুথ সভাপতি এখানে দেখতে পাচ্ছি, এত অত্যাচার সহ্য করার পরেও আপনারা যতজন বুথ সভাপতি, যতজন শক্তি কেন্দ্রের প্রমুখ এসেছেন, আমি বলছি এখনো ডায়মন্ড হারবারের মধ্যে আপনাদের কর্মীদের মধ্যে সেই লড়াই করার মানসিকতা আছে, নরেন্দ্র মোদীর সৈনিক হয়ে বড় লড়াই করার মানসিকতা আছে, যার জন্য আপনারা এত সংখ্যা এখানে উপস্থিত হয়েছে। আপনারা ভোটের লড়াইটা দিন, বাকি লড়াইটা দিয়ে দেন। ফলতার জাহাঙ্গীর খানকে আজ না হয় কাল, ওর বাড়ি তো ফলতায় না, ফলতায় মারামারিটা করে, তাই তো? আজ না হয় কাল তাকে জেলে যেতে হবে, কোনো বাবা বাঁচাতে পারবে না, পরিষ্কার বলে দিয়ে গেলাম। ও বিজেপির বহু নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, সে খবরও আমার কাছে আছে। সে যার সাথেই যোগাযোগ করার চেষ্টা করো, আমি গ্যারান্টি দিচ্ছি সুকান্ত মজুমদার জীবিত থাকতে তোমাকে জেলে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় থাকবে, সেই ব্যবস্থা আমরা করব। আপনারা শুধু বুথের লড়াইটা দিন, বুথে এজেন্ট তৈরি করুন। কারা কারা এজেন্ট যাবে? 2 জন করে এজেন্ট। বুথের ভেতরে আপনাদের এজেন্টের উপরে কোনো কিচ্ছু হবে না, এটুকু গ্যারান্টি আমার। বুথের ভেতরে কিচ্ছু হবে না। প্রয়োজনে যদি দেখা যায় যে কোথাও হিংসার ইয়ে হচ্ছে, প্রয়োজনে কিউআরটি টিম দিয়ে আমরা বুথের ভেতরে যে এজেন্ট থাকবে তাকে আমরা বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যদি দেখি যে সেখানে সেই ধরনের অবস্থা হচ্ছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, মরার আগে কে মরবেন না,
মরার আগে কেউ মরবে না। আমাদের কর্মীদের সব জায়গায় আছে, দাদা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ওটুকু তো ঘুরে বেড়াবে, যখন আপনি ক্ষমতায় আসবেন, 26-এ যখন ক্ষমতায় আসবো, আপনারাই তখন বাইক নিয়ে ঘুরে বেড়াবেন। ফল দেয় কি? ওখানে গিয়ে তো ঘুরে বেড়াবেন। তো এইটুকু যারা প্রশাসনে আছে তারা তো ওটুকু করবে। আমার বাইক নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে গিয়ে ঝগড়া করার দরকার নেই। আমার কাজ হচ্ছে চুপচাপ শান্তিপূর্ণ ভাবে আমি আমার ভোটটাকে কিভাবে আমার বুথে নিয়ে যাব এবং আমার বুথে সেই ভোটটাকে, বিজেপির ভোটটাকে পোল করাবো, অর্থাৎ কাস্টিং করাবো আমার ভোট। যদি এটা আমরা করতে পারি, আমি বারবার যে কথা বলছি, আবার রিপিট করছি, আমি 100% আপনারা আশ্বস্ত থাকুন যে এইবার ডায়মন্ড হারবারে আপনারা অন্য ধরনের ইতিহাস রচনা করতে চলেছেন। আপনাদের মধ্যে সেই ক্ষমতা আছে, সেই শক্তি আছে, সেই সামর্থ্য আছে। আর আপনি ডায়মন্ড হারবার ভোট এখনো বাকি আছে। অলরেডি আজকে যে ভোট হচ্ছে, আজকে ভোটের পর আমরা তৃণমূল কংগ্রেসের থেকে এক হলেও আমরা এগিয়ে যাচ্ছি, অর্থাৎ লোকসভা ভোটে তৃণমূলের থেকে বেশি সিট নিয়ে আমরা এগিয়ে। এবং যেদিন রেজাল্ট বেরোবে 4 তারিখে, আপনারা আশ্বস্ত থাকুন, সিঙ্গেল লার্জেস্ট পার্টি, অর্থাৎ এই রাজ্যের লোকসভা সিটের ভিত্তিতে সব থেকে বড় পার্টি ভারতীয় জনতা পার্টি হতে হবে। তাই তৃণমূলে যে সমস্ত গুন্ডা মস্তান, যারা মস্তানি করছে, গুন্ডামি করছে, তাদেরকেও আস্তে আস্তে কানে কানে ফিস ফিস করে বলে দিন যে ধর তোরা বদমাশি করছিস, গুন্ডামি করছিস, সব তো ঠিক আছে। তারপরে বিজেপি যখন সিঙ্গেল লার্জেস্ট পার্টি হবে, তোর সরকারটা তো ভাঙবে, খান খান করে ভাঙবে। তারপরে যখন বিজেপি সরকার তৈরি হবে, তখন কিন্তু আমরা এমন অবস্থা করব, না উঠতে পারবি না বসতে পারবি, উঠতেও পারবি না বসতেও পারবি না, এমন অবস্থার ব্যবস্থা করব। সেই জন্য ভয় ছাড়ুন, অনেক হয়েছে। কি হবে? গাড়ির কাজ ভাঙবে, মাথাটা ফাটবে, সিলাই পড়বে, এর বাইরে কিছু হবে না। আর তার সাথে কেস খাবে। আমার কথা, মার খেয়ে কেস খেয়ে জেলে যাওয়ার থেকে মার দিয়ে কেস খেয়ে জেলে যাওয়া অনেক ভালো, অনেক পুণ্যের কাজ, অনেক কাজের কাজ। পার্টি জামিন করাবে, আমাদের এখানে অ্যাডভোকেট আছে। এখানে যদি না হয় হাইকোর্টে যাব আমরা, হাইকোর্টে গিয়ে আমরা কেস লড়ব। প্রয়োজনে সুপ্রিম কোর্ট দৌড়াতে হলে আমার কর্মীর জন্য পার্টি সুপ্রিম কোর্ট অবধি যাবে, কিন্তু তার জামিন করাবে। তাই আপনাদেরকে আমি আশ্বস্ত করতে এসেছি, এই বুথ সম্মেলন অনেক আগে আমরা করতাম, কিন্তু সময় না থাকার জন্য আজকে আমি এসেছি। কিন্তু আপনাদেরকে এই জন্য আশ্বস্ত করতে এসেছি যে পার্টির তরফ থেকে আমি আপনাদেরকে কথা দিতে এসেছি, পার্টি সর্বতভাবে আপনাদের পাশে দাঁড়িয়ে আছে, সাথে দাঁড়িয়ে আছে। সকলে একত্রিত হয়ে লড়াই করুন। আর মনে রাখবেন, অভিজিৎ দাস ববি, অভিজিৎ সর্দার জেলা সভাপতি, অমুক নেতা তমুক নেতা, নেতা একটাই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী, আর চিহ্ন হচ্ছে পদ্ম। এর বাইরে কিছু নেই। এখানে পার্টিতে সব পরিবর্তন হয়। কালকে দিলীপ ঘোষ ছিল, আজকে সুকান্ত মজুমদার আছে, আগামীকাল অন্য কেউ হবে। আমি একসময় দিলীপ ঘোষ জিন্দাবাদ বলতাম, এখন সেই দিলীপ ঘোষ বলে সুকান্ত মজুমদার জিন্দাবাদ। এরপরে পরে যে হবে আমরা দুজনে মিলে তার জিন্দাবাদ বলবো। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নীতি। সেই জন্য ভারতীয় জনতা পার্টি উইথ দ্য ডিফারেন্স। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রীকে অনেকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন যে মোদীজি, অন্যান্য পার্টির নেতারা বলেন যে আপনি তো 2 বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনি এমন এমন কাজ করে ফেলেছেন যে ইতিহাসে ভারতবর্ষের যে কয়জন প্রধানমন্ত্রীর নাম আজ থেকে 50 বছর পর বা 100 বছর পর মানুষ আলোচনা করবে, তার মধ্যে আপনার নাম হয়ে গেছে। তারপরেও এত পরিশ্রম করেন কারণ এই 72 বছর বয়সে গাড়ির পাদানিতে দাঁড়িয়ে হাত দিয়ে করতে করতে যাচ্ছেন। এত পরিশ্রম, কলকাতায় আসবেন, রোড শো করবেন, দিনে 4 খানা করে উনি সভা করছেন এই গরমের মধ্যে, এই 72 বছর বয়সে। আর যখন এই কিছুদিন আগে বাসন্তী পুজো গেল, তখন উনি 9 দিন টানা জল খেয়ে থাকেন। তখন আমার ওখানে সভা দেখেছে, একই দিনে 2টো দিনতে সভা করছে, জলও খাচ্ছেন না কোনো কোনো সময়, এরকম অবস্থা আর কি। সেইভাবে তিনি এত পরিশ্রম করছেন। ওনাকে জিজ্ঞেস করে এত পরিশ্রম করেন কেন? বলছে আমাদের লক্ষ্য তো অনেক বড়, সরকারে তো এবারও আবার আমরা আসবো, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, এটা দেয়াল লিখন হয়ে গেছে, কেউ আটকাতে পারবে না, কারো ক্ষমতা নেই আটকানো। তো বলে তাহলে পরিশ্রম করছেন কেন এত? বলছে আমাদের টার্গেটটা এত বড় যে আমি বেঁচে থাকা অবস্থাতে পূর্ণ হবে কিনা সন্দেহ আছে। বলে কি টার্গেট? যতক্ষণ না ভারতবর্ষ পরম বৈভবশালী ভারতবর্ষে তৈরি পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে।
এবং সেই জন্য আমরা একমাত্র রাজনৈতিক দল যারা বলি ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। সেটা আমাদের টার্গেট অন্য অন্য রাজনৈতিক দলের সাথে মিলবে না। তৃণমূলের টার্গেট পিসিকে মুখ্যমন্ত্রী করা, পিসিকে দিল্লিতে পাঠিয়ে ভাইপোকে মুখ্যমন্ত্রী করা। সিপিএম এর টার্গেট একরকম, অন্য দলের টার্গেট একরকম। কিন্তু আমাদের টার্গেট কি? কবি বাংলা কবি, বাঙালির কবি লিখে গেছে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির টার্গেট। সেজন্য আমরা পার্টি উইথ দ্য ডিফারেন্স। আমাদেরকে সেইটা মনে রেখে পরিশ্রম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মাননীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে আমাদের নেতৃত্বরা পরিশ্রম করছে এবং সেজন্য আমরাও পরিশ্রম করছি। আজকে আমি এখানে বক্তব্য রাখছি, কালকে আমি এই সময় বালুরঘাটে ছিলাম, সেখানে আমি মিটিং করছিলাম ডিএম এর সাথে। কালকেই গেছে, এবার কালকে ফিরে চলে এসেছি, কালকে রাত্রে ওনাদের ফিরে এসেছি। তার আগের দিন কাঁথিতে ছিলাম। আমাদের বিরোধী দলের নেতা বিভিন্ন জায়গায় সভা করছে, দিলীপ দা বিভিন্ন জায়গায় সভা করছে, রাহুল দা বিভিন্ন জায়গায় সভা করছে। এই পরিশ্রম একটাই লক্ষ্যে, পরম বৈভবশালী যদি ভারতবর্ষ তৈরি করতে হয়, পরম বৈভবশালী বাংলা তৈরি করতে হবে। বাংলা পরম বৈভবশালী না হলে এই ভারতবর্ষ পরম বৈভবশালী হবে না। আর এই ভিখারি বাংলা তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এখন সবাই শুধু চেয়ে বেড়াচ্ছে, এই দাও ওই দাও ওই দাও। এক সময় এই বাংলা গোটা ভারতবর্ষকে দিত, আর আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে সেই বাংলার জনগণ অন্য রাজ্যে চলে যাচ্ছে। আমরা এই বাংলার পরিবর্তন চাই, সেই জন্য ভারতীয় জনতা পার্টিকে চাই। মানুষকে বোঝাতে হবে যে আপনার গ্রামের ছেলে কোথায় খাটতে যাচ্ছে, কি এখান থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে যায় কিনা? যায়, গ্রামে গঞ্জ থেকে যায়। কোথায় যায়? গুজরাটে যায়, মহারাষ্ট্রে যায়, দিল্লি যায়, সাউথ ইন্ডিয়াতে কেউ কেউ যায়। তো আমরা যদি লক্ষ্য করি, বেশিরভাগ রাজ্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে যায়। তাই নিজের বাড়ির ছেলেকে, বাড়ির মানুষকে বিজেপির রাজ্যে না পাঠিয়ে বিজেপিকে নিজের বাড়ির কাছে আনুন, তাহলে পরে আপনার ছেলেটা বাড়ির কাছে চাকরি পাবে, বাড়ির কাছে কর্মসংস্থান পাবে। এইটা মানুষকে বোঝাতে হবে, বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হবে, মানুষকে বোঝাতে হবে। ভয় ছাড়ুন। আরে ভাইপো কে যদি আপনারা নির্বাচিত করেন সাংসদ হিসেবে, মানুষকে বলতে হবে আমাদেরকে। সাংসদের সার্টিফিকেট নিতে হয়তো যে এরকমও দেখা যেতে পারে যে ভাইপো যদি সাংসদ নির্বাচিত হন, 3 মাস পরে হয়তো সাংসদের সার্টিফিকেট নিতে আপনাদেরকে তিহার জেলে যেতে হচ্ছে। সাংসদ ওখানে বসে আছে, কোনো গ্যারান্টি নেই, হতেই পারে এদের যা রেকর্ড। তা এমন একজনকে সাংসদ করতে হবে, ভারতীয় জনতা পার্টির সাংসদ, যাকে আমরা বিপদে আপদে কমসে কম তার সার্টিফিকেটটা তো পাবো, তাকে তো পাশে পাবো। সেই জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। কত নম্বরে নাম আমাদের? 1 নম্বর পার্টি, 1 নম্বরে নাম। সেজন্য 1 নম্বরে। আর অভিষেক ব্যানার্জি 2 নম্বরই মাল, 2 নম্বরে নাম, তাই তো? সেই জন্য আমাদের 1 নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে ববিদাকে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে জেতাতে হবে। ভোট দিচ্ছি মানে মনে রাখতে হবে নরেন্দ্র মোদীকে ভোট দিচ্ছি। আপনার একটা ভোট মানে নরেন্দ্র মোদীর উপর একটা আশীর্বাদ। কি করবো তো? পারবো তো? আমি জানি অনেক অভাব অভিযোগ আছে, সব ঠিক আছে, সব ভুলে যায়, সব বিচার হবে 4 তারিখের পর, সেটা গ্যারান্টি দিচ্ছে। 4 তারিখের পর সবার কথা, যে প্রয়োজনে আমি এরকম আসবো, এক এক করে এরকম ডাক্তারের ডিসপেন্সারিতে আপনারা ঢোকেন, 5 মিনিট করে স্টপ ওয়াচ চালিয়ে রাখবো, 5 মিনিট করে বলবেন, বেরিয়ে যাবেন। আমি সব লিখবো, কার কি সমস্যা, সব সমস্যার সমাধান হবে। কিন্তু 4 তারিখ পর্যন্ত আমি কোনো সমস্যা শুনবো না। আপনাদেরকে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। আপনি ভুলে যান, কারো ববিদাকে পছন্দ না, আমি মুখের উপর বলছি, ববিদাকে পছন্দ না, অভিজিৎকে পছন্দ, সে অভিজিৎকে ভুলে যায়, ববিকে ভুলে যান, অভিজিৎকে ভুলে যান, ভাববেন নরেন্দ্র মোদী। কারো এই অভিজিৎকে পছন্দ না, ববিদাকে পছন্দ, সে ভাববেন যে না ববিদা পছন্দ, ঠিক আছে, আমার অভিজিৎকে পছন্দ না, অভিজিৎ সরকারকে পছন্দ না, কোনো অসুবিধা নেই, আমার নরেন্দ্র মোদী আছে। আমরা যা করছি নরেন্দ্র মোদীর জন্য করছি, নরেন্দ্র মোদীকে সামনে রেখে করছি। এইটা ভেবে আমরা যদি লড়াই করি, আমি বলছি আমরা এখানে ইতিহাস রচনা করব। আর ইতিহাস রচনা করার জন্যই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্ম হয়েছে। আমরা সেই ইতিহাস করার জন্য আমরা এখানে উপস্থিত আছি। শুধু আমাদেরকে একত্রিত হয়ে লড়াই করতে হবে। কি করবো তো? করবো। আমার সামনে কথা দিচ্ছে, সবাই কিন্তু বলছে হ্যাঁ, বলছে না, হাত তুলছে না। কিন্তু কি হবে? তাহলে আমার সাথে হাত মুঠ করে আপনারা রাজ্য সভাপতির সামনে কিন্তু প্রতিজ্ঞা করছে। প্রতিজ্ঞা কিন্তু হয়ে ফের হবে না।
আমরা রামচন্দ্রকে আমাদের আদর্শ মানি তো, রাজা হিসেবে রামচন্দ্রকে আমরা জয় শ্রীরাম বলি। কিন্তু উনি কি বলতেন, প্রাণ যায় বচন না যায়, জীবন চলে যাবে, কথার হেরফের হবে না। সেজন্য সবাই মিলে আপনারা সবাই রাজ্য সভাপতির হাতে সামনে হাত মুঠ করে প্রতিজ্ঞা নিন যে আমরা নরেন্দ্র মোদীর জন্য এই 4-5 দিন পরিশ্রম করে বিজেপিকে জিতে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভোট দেবেন কোনখানে, ভোট 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 দেবেন কোনখানে, নরেন্দ্র মোদীকে 1 নম্বর বোতাম টিপে ভোট দেবেন কোনখানে। পদ্ম ফুলে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, পয়লা মে আসছে দিন, পয়লা মে 1 তারিখে 1 নম্বর বোতাম টিপে নরেন্দ্র মোদীকে জয়যুক্ত করুন। পয়লা জুন, পয়লা জুন, আমি ওটাই চেক করলাম, পার্টি ওটাও ভুলে যাচ্ছে কবে ভোট। পয়লা জুন আসছে দিন, পয়লা জুন আসছে দিন, পয়লা জুন আসছে দিন। ভোট 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 দেবেন কোনখানে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। এরপরে দেখা হবে 4 তারিখে, আগেও দেখা হতে পারে, আর 4 তারিখের পরে দেখা হলে গেরুয়া আবির সহ দেখা হবে। আচ্ছা, আমাদের আজকে সভা শেষ হবে জনগণ গান গেয়ে, তারপরে আমরা কিন্তু যে যার ভোজন করে রাষ্ট্রীয় সঙ্গীত দিয়ে